অনিমা চৌধুরীর কান্না শুনে ভীষণ বিরক্ত হল শ্রবণ। তার কান্না শ্রবণের কানে কাঁটার মতো বিঁধছে। রেগে তাকালো অনিমা চৌধুরীর দিকে, বাজখাই গলায় বলল, এই ডাইনির বাচ্চা, চুপ কর। তোর আর তোর বোনের জন্য সব হয়েছে। তোদের দুজনের জন্য আমি আবার আম্মুকে হারিয়েছি, আমার বোনকে হারিয়েছি, আমার আব্বু আমার কাছ থেকে দূরে সরে গেছে। সব তোদের দুজনের জন্য হয়েছে। তোদের জন্য আমার সোহাও আমার কাছে নেই এখন। শ্রবণের ধমক খেয়ে অনিমা চৌধুরীর কান্না বন্ধ হয়ে গেল অটোমেটিক। শামীম রেজা চৌধুরী ভয় পেয়ে গেছেন এত জোরে ধমক শুনে। বাকিরা হতভম্ব হয়ে তাকিয়ে আছে শ্রবণের দিকে। তনিমা চৌধুরী নিজেকে সামলে মিনমিন করে বললেন, আমাদের দুই বোনের জন্য সব হয়েছে ঠিক আছে, কিন্তু আমাদের জন্য সোহা কিভাবে কিডন্যাপ হলো? শ্রবণ আগুন চোখে তাকালো তনিমা চৌধুরীর দিকে। তার তাকানো দেখেই আরও মিয়ে গেলেন তনিমা চৌধুরী। শ্রবণ মুখের ভাত গিলে আঙুল তুলে বলল, তোদের জন্যই সব হয়েছে। তোদের জন্যই আমি বাড়িতে না থেকে আলাদা থাকি। তোরা না থাকলে আমি বাড়িতেই থাকতাম। সোহাকে নিয়ে রাতে বেরো হতাম না, ও কিডন্যাপও হতো না। নাটের গুরু তুই আমাদের জীবনে এসে সব এলোমেলো করে দিয়েছিস। সোহাকে ভালোই ভালোই ফিরিয়ে নিয়ে আসি, তারপর তোকে লাথি মেরে এই বাড়ি থেকে বিদায় করব। শ্রবণের কথা শুনে হাজব্যান্ডের দিকে তাকালেন তনিমা চৌধুরী। শামীম রেজা চৌধুরী টু শব্দ অবধি করলেন না, চুপচাপ ছেলেকে খাওয়াতে থাকলেন। তনিমা চৌধুরীর ভীষণ রাগ হলো হাজব্যান্ডের ওপর। তাকে এত বড় কথা বলল, অথচ তিনি ছেলেকে কিচ্ছু বললেন না। অনিমা চৌধুরী পুনরায় কাঁদতে শুরু করেছেন। শ্রবণ চিবিয়ে বলল, চুপ করবি নাকি তোর মুখ সেলাই করে দেব? অনিমা চৌধুরী শ্রবণের মুখের দিকে তাকিয়ে কাঁদতে লাগলেন। নিজে পুরুষ মানুষ হয়ে এতক্ষণ বউয়ের জন্য ভেউ ভেউ করে কাঁদল, আর উনি কি নারী হয়েও মেয়ের জন্য কাঁদতে পারবেন না? শ্রবণকে পছন্দ করেন না, ভালোবাসেন না ঠিক আছে, কিন্তু মেয়েকে তো ভালোবাসেন। শ্রবণ আবার বলল, মেয়ের জন্য খুব দরদ উতলে পড়ছে তাই না? তোর মেয়ে তোর কাছ থেকে দূরে থাকে কতগুলো মাস ধরে। একবারও গিয়েছিস মেয়েকে দেখতে? আগের কথা বাদই দিলাম, তোর মেয়ে প্রেগনেন্ট, ডেলিভারির সময় হয়ে আসছে, এর মধ্যে একদিনও মেয়ের কথা মনে করেছিস? একদিনও গিয়েছিস মেয়েকে দেখতে? তুমি তো যেতে নিষেধ করেছ, গেলে দেখতে দিতে নাকি? আমি নিষেধ করেছি তো কি হয়েছে? তোর মেয়ে, আমি নিষেধ করেছি সেজন্য তুই তোর মেয়েকে দেখতে যাবি না? তুই একদিন যেতি, আমি দেখতে দেই নাকি ফ্ল্যাটে ঢুকতে দেই সেটা আমার ব্যাপার। তুই তো ভাবিসনি কোনো দিন মেয়ের কথা, মেয়েকে মনেই করিস না, স্বার্থপরের মতো শুধু নিজের কথা ভাবিস। তোদের দুই ডাইনির কঠিন শাস্তি হবে, দেখে নিস। আব্বু, কথা না বলে খাওয়া শেষ করো দ্রুত। শ্রবণ ঘাড় ঘুরিয়ে হাঁ করল। খাওয়া শেষে পানি খেতেই শ্রবণের ফোন বেজে উঠল। তাড়াহুড়ো করে হাত থেকে গ্লাস রেখে ফোনের স্ক্রিনে তাকালো। অপরিচিত নাম্বার, সময় নষ্ট না করে দ্রুত রিসিভ করে কানে ধরল ফোন। শ্রবণ কিছু বলার আগে ওপাশ থেকে ভেসে এলো কান্না জড়ানো গলার স্বর, বাবুর আব্বু। গলার স্বর সোহার শুনতেই শ্রবণ লাফিয়ে উঠে দাঁড়ালো। উত্তেজিত হয়ে বলল, হ্যাঁ হ্যাঁ জান, আমি। তুই কোথায় জান? কেমন আছিস? ঠিক আছিস তুই জান? আমি ভালো নেই। এটা কোন জায়গা আমি জানি না। এটা কার ফোন, কিভাবে ফোন করলি? ওই লোকগুলোর মধ্যে থেকেই কারো একজনের, ভুল করে এখানে ফেলে রেখে চলে গেছে। আমাকে নিয়ে যাও এখান থেকে। জান, তুই বল তুই কোথায় আছিস, আমি এক্ষুনি আসছি। শান্ত হও তুমি, আমি জানি না এটা কোন জায়গা। আমার এখানে থাকতে ভীষণ কষ্ট হচ্ছে। লোকগুলো পানি ছাড়া কিচ্ছু খেতে দেয়নি আমাকে। আমার ভীষণ খিদে পেয়েছে। বাবু পেটের ভেতর কেমন করছে, আমি মরে যাব আর একদিন এখানে থাকলে। দিশেহারা শ্রবণ আরও দিশেহারা হয়ে উঠল সোহার কথা শুনে। কি বলবে, কি করবে কিছু মাথায় আসছে না এখন। লোকগুলোকে হাতের কাছে পেলে জানেই মেরে ফেলবে। সোহা কাঁদতে কাঁদতে আবার বলল, ও বাবুর আব্বু, এখান থেকে নিয়ে যাও আমাকে। তুই কোথায় আসিস না জানলে কিভাবে আসবো জান? জান, ফোনের লোকেশন শেয়ার করতে পারবি? হ্যাঁ হ্যাঁ পারবো। তাহলে দ্রুত লোকেশন শেয়ার কর, আমি আসছি। করছি, দাঁড়াও।
দ্রুত কর। বলতে বলতে শ্রবণ বাইরের দিকে ছুটল। তার পেছন পেছন স্পর্শ আর সিয়ামও ছুটল। শামীম রেজা চৌধুরী বাবার দিকে তাকিয়ে ব্যস্ত কণ্ঠে বললেন, তোমরা বাড়ির ভেতর থেকে বের হবে না, আমি আসছি। শ্রবণ নিজের গাড়িতে উঠে বসলো দ্রুত। পাশের সিটে বসলো স্পর্শ, পেছনে বসলো সিয়াম। শামীম রেজা চৌধুরী বাড়ির গাড়িতে উঠে বসলেন দ্রুত। শ্রবণের গাড়ির পেছন পেছন বেরিয়ে তিনি ছুটলেন থানার উদ্দেশ্যে। পুলিশ ফোর্স নিয়ে তারপর যাবেন ওই জায়গায়। স্পর্শের ফোনের লোকেশন তার ফোনে শেয়ার করা আছে আগে থেকেই। সোহা লোকেশন শেয়ার করার পর দ্রুত শ্রবণের নাম্বারটা ডিলিট করলো ফোন থেকে। মুখ তুলে তাকাতেই দেখল সামনে একজন দাঁড়িয়ে আছে। লোকটাকে দেখে সোহার অন্তরাত্মা কেঁপে উঠল। হাত থেকে ফোনটা পড়ে গেল, ভয়ে পিছিয়ে গেল অনেকখানি। লোকটা ঝুঁকে নিজের ফোনটা হাতে নিল। স্ক্রিনে তাকিয়ে দেখল লক করাই আছে। তাকালো সোহার দিকে। সোহা সঙ্গে সঙ্গে মুখ নামিয়ে নিল। লোকটাকে দেখেই পাওয়ার বাটনে চাপ দিয়েছিল। লোকটা দুবার সোহার সামনে নিজের ফোন আনলক করেছিল। সোহা দুবারই দেখে নিয়েছিল ফোনের প্যাটার্ন লক। লোকটা ফোন হাতে রুম থেকে বেরিয়ে এলো। মদ গিলেছিল, খুব বেশি নেশাও হয়নি, আবার পুরোপুরি হুঁশেও নেই। পাশের রুমে এলো, বাকিদের কাছে ধাপ করে বসে পড়ল ফ্লোরে বিছিয়ে রাখা চাদরের ওপর। একজন লিডারের দিকে তাকিয়ে বলল, ওই মাইয়া তো আমাগো সকলের মুখ দেখা ফেলাইছে, ওইডারে ছাইরা দিলে তো পুলিশের কাছে কইয়ে দিব সব। তারপর পুলিশ আমাগো মুখের ছবি আঁকাইয়া ধইরা ফেলাইব। কারা সারব ওরে? টাকাটি পাই একবার হাতে, তারপর গলাটা কাইটটা খাল্লাস করে দিমু। অন্য একজন বলল, বস আমার কেমন ভয় লাগতেছে, জীবনের প্রথমেই কাজে জড়াইছি, নিজেরে ধরাটার পড়ব না তো, আবার খুনটুনো করতে চাইতেছেন। আরে কিসের ডর, আমাগো প্ল্যান সাকসেসফুল হইলে কোটিপতি হইয়া যাইমু। বাকি জীবনে আর কোনো কাম করণ লাগবো না, কিচ্ছু করণ লাগবো না, খালি আয়েশ আর আয়েশ। গন্তব্যে পৌঁছাতে শ্রবণের সময় লাগলো 1.5 ঘন্টা। রাস্তায় জ্যামজট নেই, নয়তো আরও বেশি সময় লাগতো। যে স্পিডে গাড়ি চালিয়েছে, দুই ভাই ভয়ে শুধু আল্লাহকে ডাকছিল, না জানি কখন অ্যাক্সিডেন্ট হয়ে যায়। অনেক পুরনো একটা বাড়ি, চারদিকে আগাছা দিয়ে ভর্তি, বিশাল বড় বড় গাছ। সন্ধ্যা রাতেই কেমন অন্ধকারে ডুবে আছে জায়গাটা। আশেপাশে অনেকটা এরিয়া জুড়ে কোনো বাড়িঘর নেই। গাড়ি থেকে নেমেই শ্রবণ গেটের দিকে অগ্রসর হলো। স্পর্শ পেছন থেকে টেনে ধরলো তার হাত, চাপা স্বরে বলল, এভাবে ভেতরে যাওয়া যাবে না ভাইয়া, এভাবে গেলে সোহাকে তো উদ্ধার করতে পারবই না, উল্টো আমরাই মারা পড়ব লোকগুলোর হাতে। নিশ্চয়ই তাদের কাছে অস্ত্র আছে, আর ভেতরে কতজন লোক আছে সেটাও তো আমরা জানি না। সাবধানে ভেতরে প্রবেশ করতে হবে, যেন ধরা না পড়ি। ছোট ভাইয়ের কথায় যুক্তিসঙ্গত মনে হলো শ্রবণের কাছে। এভাবে ভেতরে প্রবেশ করা ঠিক হবে না ভাইয়া, আব্বু তো পুলিশ নিয়ে আসছে, আমরা কিছুক্ষণ অপেক্ষা করি না। বলেই শ্রবণ খুব সাবধানে গেট খুলল। তবুও গেট খোলার একটা আওয়াজ হলো। শ্রবণের পেছন পেছন ভেতরে প্রবেশ করলো স্পর্শ আর সিয়াম। খুব সাবধানে ভেতরের দিকে অগ্রসর হলো 3 জন। বাড়ির বাইরেটা যতটা ভাঙাচোরা মনে হলো, ভেতরটা ততটা ভাঙাচোরা না। শ্রবণ লোকেশন দেখে সোজা দোতলায় উঠে এলো। একটা রুম থেকে কয়েকজন পুরুষের গলার আওয়াজ ভেসে আসছে। শ্রবণের রক্ত মাথা চাঁড়া দিয়ে উঠল, ক্ষিপ্ত মস্তিষ্কে আগুন ধরলো আরও বেশি। শ্রবণ রুমটার দিকে এগোতে স্পর্শ ছুটে এসে রুমের দরজা লাগিয়ে দিল বাইরে থেকে। ভেতরে থাকা লোকগুলো ভীষণ ভয় পেয়ে গেল। এমন হয় কয়েকজন ছুটে এসে দরজা ধাক্কাতে লাগলো। শ্রবণ নীরবতা ভেঙে পুরো বাড়ি কাঁপিয়ে সোহার নাম ধরে ডাকতে শুরু করলো। সোহা দেয়াল ঘেঁষে শুয়েছিল এতক্ষণ। শ্রবণের ডাক শুনে তাড়াহুড়ো করে উঠে বসেছে। দেহে জান ফিরে পেল শ্রবণের উপস্থিতি পেয়ে। দ্রুত উঠে দাঁড়িয়ে দুর্বল পায়ে দরজার কাছে এগিয়ে এসে ধাক্কা দিতে দিতে চিৎকার করে বলল, বাবুর আব্বু, আমি এখানে, দরজা খোলো। শ্রবণ সোহার গলার আওয়াজ পেয়ে মুখ বন্ধ করলো। সোহা আবার ডাকতেই দৌড়ে এসে দরজা খুলল দ্রুত। দরজায় শুধু সিটকিনি লাগানো ছিল। সোহাকে চোখের সামনে দেখে জাপটে ধরল শ্রবণ। পাগলের মতো চুমু খেলো কতক্ষণ। কাঁদতে কাঁদতে বলল, তুই ঠিক আছিস জান? সোহা নিজেও কাঁদতে কাঁদতে বলল, তুমি চলে এসেছ, এখন ঠিক আছি, এখান থেকে নিয়ে চলো আমাকে। লোকগুলো অনেক পচা, আমাকে খাবার খেতে দেয়নি, চড়ও মেরেছে।
শ্রবণের মনে হলো তার কলিজার মধ্যে কেউ ধারালো ছুরি ঢুকিয়ে দিল। সে যার দিকে গরম চোখে তাকানো বন্ধ করে দিয়েছে, তাকে কেউ চড় মেরেছে, এটা সে কিছুতেই সহ্য করতে পারছে না। তার উপর আবার 2 দিন ধরে না খাইয়ে রেখেছে। সোহাকে নিয়ে পেছন ফিরতে দরজা ভেঙে বেরিয়ে এলো লোকগুলো। 7-8 জন মানুষ। সিয়াম আর স্পর্শ কুলিয়ে উঠতে পারছে না এতজনের সঙ্গে লড়ে। 2 জন ধুমধাম মারছে, আবার খাচ্ছেও। শ্রবণ সোহাকে রুমের ভেতর ঢুকিয়ে দিয়ে বলল, যান, ভেতর থেকে দরজা লাগিয়ে দে। ভেতর থেকে দরজা লাগানো যায় না। শ্রবণ তাড়াহুড়ো করে বাইরে থেকেই দরজা লাগিয়ে দিল। হিংস্র বাঘের ন্যায় ছুটে এলো লোকগুলোর কাছে। রাগের মাথায় দোতলা থেকে 2 জনকে ছুঁড়ে ফেলে দিল নিচে। 2 জনের ভয়ানক আর্তচিৎকার শোনা গেল। লিডার লোকটা শ্রবণের হাতে ছুরি দিয়ে আঘাত করল। ইতিমধ্যে স্পর্শ আর সিয়ামও ছুরির আঘাতে জখম হয়েছে। শ্রবণ লোকটার হাত থেকে ছুরি কেড়ে নিয়ে সোজা তার পেটের ভেতর ঢুকিয়ে দিল। একজন ছুটে সোহাকে রাখা রুমটার দিকে দৌড় দিল। শ্রবণ তাকে আটকানোর চেষ্টায় ব্যস্ত। তখন আরও 2 জন ছুটে গিয়ে সেই রুমে ঢুকে গেল। সোহার গগন বিদারী চিৎকার শুনে শ্রবণের দুনিয়া আরও এলোমেলো হয়ে গেল। ধরে রাখা লোকটাকে তুলে সোজা নিচে ফেলে দিল। এগুলো কিডন্যাপার নাকি গাঁজাখোর শ্রবণ বুঝতে পারছে না। সবগুলোকে গাঁজাখোর পাতি মাস্তানের মতো দেখতে। দৌড়ে রুমে প্রবেশ করে দেখল সোহা কাত হয়ে পড়েছে ফ্লোরে। যন্ত্রণায় কাতরাচ্ছে ভীষণ। পানি আর রক্তে ফ্লোর ভেসে যেতে শুরু করেছে। সোহার নাম ধরে গগন কাঁপিয়ে চিৎকার করে উঠল। ছুটে এসে লোক 2 জনকে মারতে শুরু করলো। শ্রবণের শক্তি যেন এখন আরও বেড়ে গেছে। একজনকে ধরে দেয়ালের সঙ্গে বাড়ি মেরে তার মাথা ফাটিয়ে দিল। ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। 2য় জন অজ্ঞান হয়ে পড়ে আছে ফ্লোরে। সোহার কাছে এসে তাকে তুলে ধরল চেপে। দিশেহারা হয়ে বলল, যান, কিভাবে পড়লি? সোহা শ্রবণের মুখের দিকে তাকিয়ে ক্ষীণস্বরে বলল, ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে বাবুর আব্বু। আমি মরতে চাই না এখনই। আমাকে আর বাবুকে বাঁচাও। আমি তোমাকে একা ছেড়ে চলে যেতে চাই না। আমি আরও অনেক বছর বাঁচতে চাই তোমার সঙ্গে আর আমাদের সন্তানদের সঙ্গে। জান, তোমার কিছু হবে না, আমি কিছু হতে দিব না। শ্রবণ তাড়াহুড়ো করে উঠে দাঁড়ালো। সোহাকে পাজা কোলে তুলে নিয়ে রুম থেকে বেরিয়ে চিৎকার করে বলল, স্পর্শ, ফোনের লাইট জ্বালাও আর নিচের দিকে চলো। স্পর্শ নিজের পকেট থেকে ফোন বের করে লাইট অন করলো। 2 জনের দিকে লাইট ধরতেই তার মাথায় আসমান ভেঙে পড়ল যেন। বাড়ির বাইরে বেরিয়ে আসতে শামীম রেজা চৌধুরী আর পুলিশের গাড়ি এসে দাঁড়ালো। স্পর্শ বাবার গাড়ির দরজা খুলে দিয়ে বলল, ভাইয়া, আব্বুর সঙ্গে যাও। শ্রবণ দ্রুত গাড়িতে উঠে বসলো সোহাকে নিয়ে। সোহা অজ্ঞান হয়ে গেছে। বাবার দিকে তাকিয়ে তাকিয়ে জড়ানো গলায় বলল, আব্বু, দ্রুত হসপিটালে চলো। শামীম রেজা চৌধুরী গাড়ি ঘুরিয়ে ছুটলেন হসপিটালের উদ্দেশ্যে। শ্রবণ সোহাকে বুকে চেপে ধরে ডাকতে ডাকতে বলল, এই জান, এই চোখ খোল, আমাকে ছেড়ে যাবি না কিন্তু জান, তোর কিছু হলে আমি মরে যাব। সোহা চোখ খুলল না, কোনো কথা বলল না। শ্রবণ বাবার দিকে তাকে বলল, আব্বু, দ্রুত চলো, নয়তো আমার জানদের কিছু হয়ে যাবে। দ্রুত চালাও, স্পিড বাড়াও। দ্রুতই চালাচ্ছি আব্বু, তুমি শান্ত হও। বাবুর আর সোহার কিছু হবে না। ওই কুত্তার বাচ্চারা একটাও যেন পার না পায়। ওদের আমি নিজের হাতে জবাই করব। সোহাকে ওটিতে নেওয়ার জন্য রেডি করা হচ্ছে। শ্রবণ ডাক্তারের দিকে তাকিয়ে জড়ানো গলায় থেমে থেমে বলল, ডাক্তার, আমি কিছু জানি না। আপনারা আমার স্ত্রীর সন্তানকে যেভাবেই হোক বাঁচিয়ে দিবেন। আমরা সাধ্যমতো চেষ্টা করব, বাকিটা আল্লাহর হাতে। মা ও শিশু 2 জনের অবস্থায় ভয়াবহ আকার ধারণ করেছে। ডাক্তারের কথা শুনে শ্রবণ দিশেহারা হয়ে উঠল, আরও উত্তেজিত হয়ে পড়ল, আমি কিছু জানি না। আমার বউ বাচ্চার কিছু হলে আপনাদের হসপিটাল আর আস্ত থাকবে না। শামীম রেজা চৌধুরী ছেলেকে ধরে শান্ত করার চেষ্টা করে বললেন, কিছু হবে না ওদের, তুমি শান্ত হও, আল্লাহকে ডাকো। আল্লাহ কেন সবসময় আমার সঙ্গে এমন করে? এরপর থেকে সব ভালো হবে ইনশাআল্লাহ, তুমি শান্ত হও। শ্রবণের চোখের সামনে সোহাকে ওটিতে নিয়ে যাওয়া হলো। শ্রবণ কান্নায় ভেঙে পড়ল আবার। আশপাশের লোকজন শ্রবণের দিকে তাকিয়ে আছে। ছেলে মানুষে কিভাবে কাঁদছে? পুরুষ মানুষ কি এভাবে কাঁদতে পারে? শামীম রেজা চৌধুরী ছেলের মুখের দিকে তাকালেন। ছেলের কান্না দেখে ওনার চোখেও পানি জমেছে আবার। শ্রবণ কাঁদতে কাঁদতে ওটির দরজার দিকে তাকিয়ে আছে।
বিয়ের পর থেকে এত দীর্ঘ সময়ের দূরত্ব দুজনের মধ্যে কখনো আসেনি গত সময়গুলোর আগে। ইচ্ছে করছে ছুটে সোহার কাছে চলে যেতে। একদিকে স্ত্রী, অন্যদিকে অনাগত সন্তান, দুজনের জীবনই যেন এখন ঝুলে আছে একটা সূক্ষ্ম সুতায়। শামীম রেজা চৌধুরী ছেলের ডান হাত ধরে বললেন, শ্রবণ, তোমার হাত ব্যান্ডেজ করতে হবে। বাবার কথা শুনে শ্রবণ নিজের হাতের দিকে তাকালো। এখন আর রক্ত ঝরছে না হাত থেকে, ব্যথা করছে শুধু। তবে এই ব্যথা বুকের ব্যথার কাছে কিছুই না। এর মধ্যে চৌধুরী বাড়ি থেকে 4 জন এসে পৌঁছালেন দুজনের কাছে। অনিমা চৌধুরী কান্না শুনে শ্রবণ তার দিকে একবার তাকে ওটির দরজার দিকে তাকালো। শামীম রেজা চৌধুরী বাবা আর ভাইয়ের সঙ্গে কথা বলে একজন নার্সকে ডাকলেন শ্রবণের হাত ব্যান্ডেজ করে দেওয়ার জন্য। শ্রবণ ব্যান্ডেজ বাঁধতে রাজি না হলেও শামীম রেজা চৌধুরী জোর করে চেয়ারে বসালেন তাকে। নার্স ব্যান্ডেজ বেঁধে দিয়ে চলে গেলেন, বলে গেলেন ডাক্তারকে বলে ওষুধ নেওয়ার জন্য। শ্রবণ বসা থেকে উঠে ওটির দরজার কাছে এসে দাঁড়ালো। তাকে রইল ভেতরের দিকে, তবে কিছুই দেখা যাচ্ছে না। সামাদ চৌধুরী নাতির পাশে এসে দাঁড়ালেন। নাতির কাঁধের ওপর হাত রেখে বললেন, দাদু ভাই, ভেঙে পড়ো না, কিছু হবে না ইনশাআল্লাহ। তোমার স্ত্রী সন্তানকে আল্লাহ তাআলা নিশ্চয়ই তোমার কাছে ফিরিয়ে দিবেন সুস্থ অবস্থায়। শ্রবণের কোনো কথা বলতে পারল না, শুধু তাকালো একবার দাদার মুখের দিকে। চোখের পানি মুছে পুনরায় দেখার চেষ্টা করলো ভেতরে। তার জানরা কখন বের হবে ভেতর থেকে। দুজন যেন সুস্থ অবস্থায় ফিরে আসে তার কাছে। প্রায় 30 মিনিট পর বাবুকে কোলে নিয়ে ওটির দরজা খুলল একজন নার্স। শ্রবণের বুকের ভেতর আগের চেয়েও জোরে জোরে শব্দ করতে লাগলো। হাত পা আরও বেশি কাঁপতে লাগলো। তাকালো নিজের সন্তানের মুখের দিকে। বাচ্চাটার চোখ বন্ধ। নার্স বললেন, একটু সরে দাঁড়ান, আমাকে বের হতে দিন। শ্রবণ সরে দাঁড়াতে পারল না, ঠায় দাঁড়িয়ে রইল আগের মতোই। সামাদ চৌধুরী নাতির হাত ধরে টেনে নিয়ে পিছিয়ে এলেন। নার্স শ্রবণের সামনে এসে দাঁড়ালেন, বললেন, বাচ্চাকে কয়েক মিনিটের জন্য কোলে নিতে পারবেন, তাকে আইসিইউতে রাখতে হবে। শ্রবণ নার্সের মুখের দিকে তাকে বলল, আমার ছেলে বাঁচবে তো? নার্স শ্রবণকে প্যানিক করতে দেখে দ্রুত বলল, হ্যাঁ হ্যাঁ বাঁচবে। আপনি এমন প্যানিক না করে শান্ত হন, এত উত্তেজিত হয়ে পড়েন কেন? আমার সোহা কেমন আছে? অপারেশন চলছে, কেমন আছে? বাবুকে নিন, নয়তো আইসিইউতে নিয়ে যাচ্ছি। শ্রবণ ব্যস্ত হয়ে হাত পাতল সামনে। নার্স বাবুকে তুলে দিলেন তার বাবার কোলে। শ্রবণ নিজের ছেলের কপালে চুমু খেয়ে বুকে চেপে ধরে হু হু করে কেঁদে উঠল। বাচ্চাটা নড়ে চড়ে কেঁদে উঠল এতক্ষণে। বাড়ির সবাই শ্রবণকে ঘিরে দাঁড়িয়েছে। কয়েক মিনিট পরেই শ্রবণের কাছ থেকে বাবুকে নিয়ে আইসিইউ এর দিকে এগিয়ে গেলেন নার্স। শ্রবণ ওটির দরজার দিকে তাকিয়ে চোখ মুছতে মুছতে নার্সের সঙ্গে সঙ্গে হাঁটতে লাগলো আইসিইউ এর দিকে। পেরিয়ে গেছে পুরো একটা দিন। আজ সোহার অবস্থা কিছুটা স্থিতিশীল, কথা বলতে পারছে। ফজরের আগে জ্ঞান ফিরেছে তার। বাবুর অবস্থা এখনও কিছুটা ঝুঁকিপূর্ণ। সোহা 2 দিন না খেয়ে থাকায় বাচ্চাটা দুর্বল হয়ে পড়েছে, নিচে পড়ে যাওয়ার আঘাতও পেয়েছে অনেক। জন্মের পর তো ঠিকভাবে শ্বাসও নিচ্ছিল না, নড়াচড়া করছিল না। পুলিশ এসেছে সোহার সঙ্গে কথা বলতে। তাকে আইসিইউ থেকে কেবিনে শিফট করা হয়েছে এখন। 2 জন পুলিশ অফিসার, শ্রবণ আর শামীম রেজা চৌধুরী কেবিনের ভেতরে রইলেন, বাকিরা বেরিয়ে গেলেন বাইরে। একজন অফিসার সোহার দিকে তাকিয়ে বললেন, তোমাকে কিভাবে কিডন্যাপ করা হয়েছিল? সোহা নিজে শিওরে দাঁড়িয়ে থাকা শ্রবণের মুখের দিকে তাকালো। শ্রবণ ইশারা করলো বলার জন্য। সোহা অফিসারের দিকে তাকালো। ওনারা সবকিছু শোনার পরও সোহার কাছ থেকে শুনতে চাইছেন আবার। সোহা ক্ষীণস্বরে খুলে বলল, তাকে কিভাবে কিডন্যাপ করা হয়েছিল। অফিসার আবার বললেন, আপনার সঙ্গে খারাপ কিছু করেছে? না, শুধু আটকে রেখেছিল আর একদিন 2টো চর মেরেছিল। পানি ছাড়া আর কিছু খেতে দেয়নি। ভীষণ ভয় দেখাতো আর গতকাল ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। কিভাবে আপনাদের খোঁজ পেয়েছিল বা আপনাকেই কেন কিডন্যাপ করলো এই বিষয়ে কোনো কিছু বলেছে? আমার হাজব্যান্ড মানে শ্রবণ চৌধুরী আমার জন্য কয়েকবার জুয়েলারি কিনেছিল। সেটা তাদের দলের মধ্যে কেউ একজন দেখেছিল। তারপর থেকে তারা আমার হাজব্যান্ডের ওপর নজর রাখত। আস্তে আস্তে খোঁজ খবর নেয় আমাদের বিষয়ে, তারপর প্ল্যান করে কিডন্যাপ করে টাকার জন্য। অফিসার তাদের পাশে থাকা অফিসারের দিকে তাকে বলেন, ওরাও এই কথাই বলেছে?
একজন অফিসার শ্রবণের দিকে তাকে বললেন, আপনাকে আমাদের সঙ্গে থানায় আসতে হবে। ছুরির আঘাতে একজনের খুব খারাপ অবস্থা, বাঁচবে কি মরবে ঠিক নেই। ওপর থেকে ফেলে দেওয়াতে একজনের মাথা ফেটে কোমায় চলে গেছে। শ্রবণ কিছু বলার আগে শামীম রেজা চৌধুরী বললেন, শ্রবণ যা করেছে সব রাগের মাথায় করেছে আর নিজের স্ত্রী সন্তানকে বাঁচানোর জন্য করেছে। আমরা বুঝতে পারছি সেসব নিয়ে, কিন্তু দেশে তো আইন বলেও কিছু একটা আছে। শ্রবণের মানসিক অবস্থা ঠিক নেই, ছোটবেলা থেকে বিভিন্ন ট্রমায় ভুগছে। সোহা কিডন্যাপ হওয়ার পর ওর অসুস্থতা আরও বেড়ে গিয়েছিল। যা করেছে নিজের ভারসাম্য হারিয়ে করেছে। আপনার গত রাতে তো দেখেছিলেন শ্রবণের অবস্থা। আপনারা আমার মুখের কথা বিশ্বাস না করলে আমি শ্রবণের ডাক্তার, আর ওর রিপোর্টগুলো আপনাকে দেখাতে রাজি আছি। ওরা যে এখনও বেঁচে আছে এটাই আশ্চর্যের। শ্রবণ বাবার মুখের দিকে তাকিয়ে রইল, তাকে আবার পাগল বানিয়ে দিচ্ছে। শ্রবণ বাবার মুখের দিকে তাকিয়ে রইল, তাকে বাবা পাগল বানিয়ে দিচ্ছে। শামীম রেজা চৌধুরী নিজেও তাকালেন ছেলের মুখের দিকে। ছেলে কপাল ভুরু কুঁচকে অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে আছে। অফিসার বললেন, বুঝতে পারছি আপনার কথা, কিন্তু আইনের কাছে আমাদের হাত বাঁধা। ওনাকে আমাদের সঙ্গে যেতেই হবে। আপনারা আইনজীবী ঠিক করুন। ওনাকে নির্দোষ প্রমাণিত করার জন্য সকল প্রমাণ জোগাড় করুন। উনি যে মানসিকভাবে অসুস্থ আর নিজের ভারসাম্য হারিয়ে কিডন্যাপারদের মেরেছে, এটা প্রমাণ করতে হবে। মুখের কথায় কাজ হবে না। মিস্টার শ্রবণ চৌধুরী, চলুন আমাদের সঙ্গে। সোহা আতঙ্কিত হয়ে শ্রবণের এক হাত আঁকড়ে ধরল শক্ত করে। দ্রুত দুদিকে মাথা নেড়ে ভয়ার্ত কণ্ঠে বলল, তুমি কোথাও যাবে না, আমি তোমাকে কোথাও যেতে দিব না। দোষ তো ওই লোকগুলোরই, তোমাকে কেন ধরে নিয়ে যাবে? শ্রবণ সোহার হাতটা মুঠো করে ধরে বলল, তুই উত্তেজিত হচ্ছিস কেন? শান্ত হ। আমি তোমাকে যেতে দিব না। পুলিশ তোমাকে ধরে নিয়ে গিয়ে কষ্ট দিবে, তোমার গায়ে আঘাত করবে। না না না, আমি কোথাও যেতে দিব না তোমাকে, তুমি যাবে না ওনাদের সঙ্গে। অফিসার সোহাকে শান্ত রাখার জন্য বললেন, আপনার হাজব্যান্ডের গায়ে কোনো প্রকার আঘাত করা হবে না, আপনি নিশ্চিন্তে থাকুন। শামীম রেজা চৌধুরী বললেন, শ্রবণের বিরুদ্ধে মামলা হয়েছে? হ্যাঁ, সেজন্যই তো ওনাকে নিয়ে যেতে হবে। মামলা না হলে এত ঝামেলা করতে হতো না। কে করেছে? কোমায় চলে যাওয়া রুবেলের বউ আর মা। শ্রবণ বলল, আমাকে 5 মিনিট সময় দেন, আমি আসছি, দ্রুত আসবেন। শ্রবণ মাথা নাড়ল। অফিসার দুজন আর শামীম রেজা চৌধুরী কেবিন থেকে বেরিয়ে গেলেন। শ্রবণ সোহার চুলে হাত বুলিয়ে বলল, একদম টেনশন করবি না, আমি বিকেলের মধ্যেই চলে আসব, কিচ্ছু হবে না আমার। সোহা হাত তুলে শ্রবণের গালে হাত রেখে ধরা গলায় বলল, পুলিশ যদি তোমাকে মারে? শ্রবণ সোহার হাতটা নিজের গালে চেপে ধরে রেখে বলল, মারবে না, তুই ভয় পাস না। আমার কাছ থেকে দূরে যেও না তুমি, বিকেলের মধ্যেই চলে আসবো জান। আমার ভীষণ ভয় লাগছে, পুলিশ যদি তোমাকে না ছাড়ে, যদি জেল হয়ে যায়, এমন কিছুই হবে না, তুই শুধু শুধু ভয় পাচ্ছিস। বাবুকে কখন কাছে পাবো? বাবু আমার কাছে নেই, আবার তোমাকেও নিয়ে যাবে। সব কিছু ঠিকঠাক থাকলে বাবুকে আগামীকাল আইসিইউ থেকে কেবিনে শিফট করা হবে। বাড়ির সবাই তো আছেই এখানে, তুই টেনশন করিস না, আমি দ্রুতই ফিরে আসব। সোহা শ্রবণের হাত ছাড়তে চাইল না, তবু শ্রবণ হাত ছাড়িয়ে কেবিন থেকে বেরিয়ে এলো সোহাকে আদর করে। কারোর সঙ্গে তেমন কোনো কথা বলল না, শুধু দাদা ভাই স্পর্শ। আর সিয়ামের দিকে তাকিয়ে বলল, বাবু আর সোহার দিকে খেয়াল রেখো, আমি ফিরে না আসা পর্যন্ত। তিনজন একসঙ্গে মাথা নাড়ল। শ্রবণ অফিসারদের সঙ্গে এগোলো লিফটের দিকে। শামীম রেজা চৌধুরী ছেলের পাশে হাঁটতে হাঁটতে বললেন, তুমি কোনো টেনশন করো না, আমি খুব শীঘ্রই এসব ঝামেলা থেকে তোমাকে বের করে নিয়ে আসব। শ্রবণ বাবার মুখের দিকে তাকালো শান্ত চোখে। আজ সোহাকে রিলিজ দিয়ে দিয়েছে হসপিটাল থেকে। শ্রবণকে সেদিনে নির্দোষ প্রমাণিত করে ছাড়িয়ে এনেছিলেন শামীম রেজা চৌধুরী। ছেলেকে নির্দোষ প্রমাণিত করার জন্য যা যা করতে হয়েছে, বলতে হয়েছে, সব করেছেন শামীম রেজা চৌধুরী। শামীম রেজা চৌধুরী নাতিকে কোলে নিয়ে কেবিন থেকে বের হলেন। সিয়াম আর স্পর্শ ব্যাগপত্র নিয়ে বের হলো। শ্রবণ সোহাকে ধরে বের হলো আস্তে আস্তে। ব্যথায় কুকড়ে যাচ্ছে সোহা, হাঁটতে ভীষণ কষ্ট হচ্ছে। সামনে তাকে দেখতে পেল বাড়ির সবাইকে। নিচে নেমে আসতে সোহাকে নিয়ে গাড়িতে উঠে বসলো শ্রবণ। সোহার অপর পাশে বসলো সিয়াম। বাবুকে কোলে নিয়ে ফ্রন্ট সিটে বসলেন শামীম রেজা চৌধুরী। ড্রাইভার গাড়ি স্টার্ট দিয়ে ছুটল গন্তব্যের উদ্দেশ্যে। সোহা শ্রবণের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে বসে রইল। কি যে ভয় পেয়েছিল সেই 2টা দিনে, ভাবলে এখনো অন্তর কেঁপে ওঠে।
শক্ত করে ধরল শ্রবণের হাতটা। শ্রবণ সোহার মুখের দিকে দেখার চেষ্টা করে মৃদুস্বরে বলল, কি হয়েছে? সোহা চোখ মেলে শ্রবণের চোখের দিকে তাকালো, মৃদুস্বরে বলল, কিছু না, আমি আর কোনোদিন তোমার কথার অবাধ্য হব না। শ্রবণ সোহার গালে হাত বুলিয়ে আদর করে বলল, ভুলটা আমারই ছিল, আমার ভুলের কারণে তুই আর বাবু এত কষ্ট পেয়েছিস। সোহা কথা না বলে চোখ বন্ধ করে নিল। আবার শামীম রেজা চৌধুরী ঘাড় ঘুরিয়ে নাতির মুখের দিকে তাকালেন। ছেলের কথা শুনে পেছনে তাকিয়েছিলেন। দাদা হওয়ার অনুভূতি দারুণ। বিশাল এক বাড়ির সামনে এসে গাড়ি থামল। শ্রবণ গাড়ির ভেতর থেকে বেরিয়ে সোহাকে ধরে বের করলো। গাড়ি থেকে নেমে আশপাশে নজর বুলিয়ে অবাক হলো সোহা। বিস্মিত হয়ে শ্রবণের মুখের দিকে তাকে বলে, এটা কার বাড়ি? কোথায় নিয়ে এলে আমাদের? এটা আমাদের বাড়ি। আমাদের বাড়ি? এটা আমাদের বাড়ি কিভাবে? বাড়িটা আমি নিজের জন্যই বানাচ্ছিলাম, কিন্তু হুট করে তুই এলি আমার জীবনে, তারপর এলো আমাদের দুজনের সন্তান, তাই বাড়িটা আমার থেকে আমাদের হয়ে গেছে। এত বড় বাড়ি? ভেতরে চল। সোহা বাড়ির ভেতর প্রবেশের রাস্তার দিকে তাকে দেখলো। পুরো রাস্তা ফুল দিয়ে সাজানো হয়েছে। কয়েকজন অপরিচিত মানুষ দাঁড়িয়ে আছে পাশেই। বাকি 3 গাড়ি থেকে গার্ডস আর বাড়ির বাকি সদস্যরা নেমে এলো। অনিমা চৌধুরী শ্রবণের বাড়িতে আসতে চাইল। তনিমা চৌধুরী কিছুতে রাজি হচ্ছিলেন না। অনিমা চৌধুরী জোর করে নিয়ে এসেছেন বড় বোনকে। সবাই অবাক হয়ে দেখছে শ্রবণের বাড়ি। একা থাকার জন্য এত বড় বাড়ি বানাচ্ছিল। চৌধুরী বাড়ির চেয়েও অনেক বড় এই বাড়িটা, আর দেখতে অনেক সুন্দর। শ্রবণ সোহাকে ধরে নিয়ে এগুলো সামনের দিকে, পেছন পেছন এগুলোর বাকি সবাই। সোহা কচ্ছপের গতিতে হাঁটতে হাঁটতে শ্রবণের মুখের দিকে তাকালো। শ্রবণ কপাল ভুরু নাচিয়ে বলল, কি হয়েছে? এত বড় বাড়ি কেন? একা থাকার জন্য এত বড় বাড়ি কে বানায়? একা কোথায়? তুই আছিস, বাবু আছে, আরও বাবু হবে। তারপর বাবুরা বড় হয়ে বিয়ে করবে, তাদের ছেলে মেয়ে হবে, আস্তে আস্তে বাড়ি ভরে যাবে। একসময় দেখা যাবে বাড়িতে জায়গা হচ্ছে না সকলের। সোহা বিস্মিত হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল শ্রবণের মুখের দিকে। মাত্র 4 দিন আগে ছেলে হয়েছে, আর এখন সে এখনই কতদূর পর্যন্ত চিন্তা ভাবনা করে ফেলেছে। তাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে শ্রবণ আবার বলল, এভাবে তাকিয়ে আছিস কেন? তুমি যখন বাড়ির কাজ শুরু করেছিলে তখন বিয়ে করেছিলে, বা বিয়ে করবে এমনটা ভেবেছিলে? তখন তো একা থাকার জন্যই বাড়িটা বানাচ্ছিলে। শ্রবণ বলল না কিছু। এটা সত্যি যে সে একা থাকার জন্যই এই এত বড় বাড়ি বানাচ্ছিল। তখন মনের মধ্যে জেদ চেপেছিল। নিজেদের বাড়ি থাকা সত্ত্বেও বাড়িতে থাকার সৌভাগ্য হয়নি। স্কুল থেকে কলেজ পর্যন্ত বোর্ডিং আর হোস্টেলে থাকতে হয়েছে। তারপর হোস্টেল ছেড়ে থেকেছে ফ্ল্যাটে। বাড়ির ভেতরে প্রবেশ করে সোহা চারদিকে নজর বুলালো। শ্রবণ তাকে নিয়ে সিঁড়ির দিকে গিয়ে বলল, বাড়ি পছন্দ হয়েছে? তোকে আর বাবুকে আমি আরও স্পেশালভাবে এই বাড়িতে আনতে চেয়েছিলাম, কিন্তু একটা দুর্ঘটনা সব কিছু এলোমেলো করে দিল। আল্লাহর কাছে অজস্র শুকরিয়া, তুই আর বাবু ঠিক আছিস। সোহা কথা বলল না। পড়ে যাওয়ার ঘটনাটুকু স্মরণ হতেই বুক কেঁপে উঠল আবার। পেরিয়ে গেছে আরও 2 দিন। আকিকা করে সোহা আর শ্রবণের ছেলের নাম রাখা হয়েছে শান চৌধুরী শান। শ্রবণ আদর করে ছেলেকে ডাকে শান। শ্রবণের বাড়িতেই থেকে গিয়েছেন চৌধুরী বাড়ির সবাই। শামীম রেজা চৌধুরী সহ বাড়ির বাকি সবাই চাইছিল হসপিটাল থেকে সোহা আর বাবুকে চৌধুরী বাড়িতে নিয়ে যেতে, কিন্তু শ্রবণ রাজি হয়নি কোনোভাবে। সে কিছুতেই ওই ডাইনিদের মাঝখানে নিয়ে যাবে না তার স্ত্রী সন্তানকে। কিন্তু সে তার স্ত্রী সন্তানকে ডাইনিদের মাঝখানে নিয়ে না গেলেও ডাইনিরাই চলে এসেছে তার স্ত্রী সন্তানদের কাছে। শ্রবণ ওয়াশরুমে যাওয়া ছাড়া আর কোথাও যাচ্ছে না তার স্ত্রী সন্তানকে ছেড়ে। অনিমা চৌধুরী শ্রবণের কাছে মাফ চেয়েছেন অনেকবার, তবে শ্রবণ মুখ ফুটে একটা শব্দ উচ্চারণ করেনি। ছেলেকে কোলে নিয়ে বিছানায় বসে আছে শ্রবণ। বাচ্চাটা গলা ছেড়ে কেঁদে চলেছে ঘুম থেকে উঠেই। শ্রবণ ছেলের কান্না বন্ধ করার চেষ্টা করতে করতে সোহাকে ডেকে বলে, এই জান, দ্রুত আয়, আমার আব্বুর খিদে পেয়েছে তো। সোহা ওয়াশরুমের ভেতরে রয়েছে, চাইলে দ্রুত আসতে পারছে না। ছেলের কান্না বেড়েই চলেছে, শ্রবণের ডাকও বেড়ে চলেছে সময়ের সঙ্গে সঙ্গে। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো সোহা। শ্রবণ তার দিকে তাকিয়ে বলল, এত সময় লাগে? দেখ, কাঁদতে কাঁদতে গলা শুকিয়ে ফেলেছে আমার আব্বুটা। সোহা বিছানার দিকে এগিয়ে আসতে আসতে বলল, আমি আগের মতো নড়াচড়া করতে পারি, এখন আয় দ্রুত। সোহা বিছানায় উঠে বসে ছেলেকে কোলে নিয়ে খেতে দিল।
খেতে দিতেই কান্না বন্ধ হয়ে গেল বাচ্চাটার। মায়ের বুকের সঙ্গে লেপ্টে চোখ বন্ধ করে চুক চুক শব্দ করে খেতে শুরু করেছে। ঘুম থেকে উঠেই পি করে দিয়েছিল। শ্রবণ পরিষ্কার করেছে সব। শ্রবণ কিছুক্ষণ এক দৃষ্টি তাকিয়ে রইল সোহার মুখের দিকে। সোহা কপাল ভুরু নাচিয়ে বলল, কি হয়েছে? শ্রবণ দুদিকে মাথা নাড়ল, কিছু হয়নি। দৃষ্টি সরিয়ে ছেলের দিকে তাকালো। ছেলের এক হাত ধরে মৃদুস্বরে বলল, সে কি কান্না? রাগও প্রচুর হবে বোধ হয়। চিৎকার দিয়েই লম্বা হয়ে যায়। চোখ বন্ধ করে কান্না শুরু করে যে আর থামার নাম নেই। শান খাওয়া থামিয়ে দিল। কিছু মুহূর্ত অতিবাহিত হতেই আবার খেতে শুরু করলো চুকচুক করে। শ্রবণ অবাক হয়ে বলল, খাওয়া থামিয়ে কথা শুনলো নাকি? কথা শুনে খাওয়া থামিয়েছিল। কথা শুনেই খাওয়া থামিয়েছিল। ওর নামে কি বলছো সেটাই শুনছিল বোধ হয়। শ্রবণ ঝুঁকে ছেলের মাথায় চুমু খেয়ে বলল, আব্বু তোমাকে বকা দিইনি তো, শুধু বললাম তোমার অনেক রাগ, একদম বাবার মতো। শ্রবণ মুখ তুলে সোহার মুখের দিকে তাকালো। সোহা মুখ কাঁচুমাচু করে বলল, বলেছি ওর রাগ যে তোমার মতো হবে। দেখো দেখতেও তোমার মতন হয়েছে। ছেলে যখন আমার, তখন দেখতে শুনতে অবশ্যই আমার মতোই হবে। তোমার মতো কেন হবে? ওকে তো জন্ম দিয়েছে আমি, তাহলে আমার মতো হওয়া উচিত ছিল না? ছেলে আমার মতো হয়েছে, মেয়ে হলে তোর মতো হবে। আর যদি মেয়ে না হয় আবারও ছেলে হয়, তাহলে আমার মতোই হবে। আরও কেন? আর না, মাত্র তো একজন হলো। ওর ভাই বোন লাগবে না? অন্তত একটা ভাই আর একটা বোন তো লাগবেই, না হলে ও খেলবে কার সঙ্গে? এতদূর চিন্তা ভাবনা করে ফেলেছ? ওর এখনও নাট পড়েনি, আর তুমি ওর ভাই বোন পর্যন্ত চলে গেছ। শ্রবণ কিছু না বলে হাঁটুতে ভর করে সোহার মুখ দুই হাতে আগলে ধরে সারা মুখে চুমু খেলো। বিছানা ছেড়ে নেমে বলল, শানকে ঘুম পাড়িয়ে তুইও শুয়ে পড়। আমি ছোট ডাইনিকে পাঠিয়ে দিচ্ছি। তুমি কোথায় যাবে? দাদা ভাইয়ের কাছ থেকে আসছি, একটু পরেই। আচ্ছা। শ্রবণ বেরিয়ে গেল রুম থেকে। সোহা তাকিয়ে রইল দরজার দিকে। শ্রবণের মুখ থেকে এমন মিষ্টি মিষ্টি কথা শুনতে ভীষণ ভালো লাগে সোহার। শ্রবণের কথা বলার ধরন পুরোপুরি বদলে গেছে। এই শ্রবণকেই তো সোহা চেয়েছে বারবার। আল্লাহর কাছে হাজার শুকরিয়া। ছেলের দিকে তাকিয়ে দেখে খেতে খেতে চোখ বন্ধ করে নিয়েছে, ঘুমিয়েও গেছে প্রায়। পুরোপুরি ঘুমিয়ে পড়তেই ছেলেকে আলগোছে শুয়ে দিয়ে নিজেও শুয়ে পড়ল গায়ের ওপর ব্ল্যাঙ্কেট টেনে। অনিমা চৌধুরী রুমে এসে দেখলেন সোহা চোখ বন্ধ করে শুয়ে আছে। বিছানায় উঠে বসে বললেন, সোহা ঘুমিয়েছিস? সোহা চোখ মেলে তাকালো, বলল, না। কিছু বলবে? শান ওঠেনি আর? উঠেছিল, ঘুমিয়েছে কিছুক্ষণ আগেই। ঘুমাও তুমি। মাফ করবি না আমাকে, ঘুম পাচ্ছে আমার, তুমি ঘুমাও। আমি জানি আমি অনেক বড় বড় ভুল করেছি, দোষ করেছি, পাপ করেছি। সেসবের জন্য আমি অনুতপ্ত, ভীষণ অনুতপ্ত। ভুল তো মানুষই করে, আমিও করে ফেলেছি। তুমি মানুষ? কেন, তোর মনে হয় না আমি মানুষ? নাকি শ্রবণের মতো তোর কাছে আমাকে ডাইনি মনে হয়? সোহা কিছু না বলে চোখ বন্ধ করে নিল। অনিমা চৌধুরী কিছুটা এগিয়ে মেয়ের এক হাত ধরে বললেন, মাফ করে দিন রে মা। সিয়াম আমার সঙ্গে কথা বলে না, তুইও সেভাবে কথা বলিস না, আমার আর এসব ভালো লাগে না। সোহা কিছু বলার জন্য চোখ মিলেছিল, সেই মুহূর্তেই রুমে ফিরে এলো শ্রবণ। শ্রবণকে দেখে অনিমা চৌধুরী সোহার হাত ছেড়ে দিয়ে সরে এলেন কিছুটা। শ্রবণ সোহার কাছে এগিয়ে এসে বলল, ঘুমাসনি কেন এখনো? ঘুমাবো, বাবু মাত্রই ঘুমিয়েছে, তুমিও ঘুমিয়ে পড়ো। শ্রবণ সোহার ওপর দিয়েই ঝুঁকে ছেলেকে আদর করলো। অনিমা চৌধুরী উল্টো ফিরে শুয়ে পড়লেন। তিনি রাতটুকু মেয়ের সঙ্গেই থাকেন। শানের জন্য রাতে বেশ কয়েকবার শোয়া থেকে উঠতে হয়। বারবার শোয়া থেকে উঠতে সোহার কষ্ট হয়। শ্রবণ চাইলেও রাতে জেগে থাকতে পারে না এখন। সাইকিয়াট্রিস্ট পই করে বলে দিয়েছেন শ্রবণের রাত জাগা যাবে না, তার পর্যাপ্ত পরিমাণে ঘুম প্রয়োজন। অন্তত 15 দিন ঠিকমতো ঘুমাতে হবে, রাত জাগা যাবে না। সোহা শ্রবণের 2 হাত ধরে অনুরোধ করে বলেছে, সাইকিয়াট্রিস্ট যেই নিয়ম অনুযায়ী চলতে বলেছে, সেই নিয়ম অনুযায়ী যেন চলে শ্রবণ। সোহার এমন অনুরোধ ফেলতে পারিনি শ্রবণ, তাই রাতে তাকে ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে হয়। ঘুমের ওষুধ খেলে ঘুমালে একেবারে সকালে ঘুম থেকে ওঠে। রুমে ক্যামেরা লাগিয়ে রেখেছে অনিমা চৌধুরী। তার অগোচরে তার স্ত্রী সন্তানের কোনো ক্ষতি করার চেষ্টা করলে তার খবর আছে, যান নিয়ে এই বাড়ি থেকে বের হতে পারবে না। অনিমা চৌধুরীর দিকে একবার তাকিয়ে সোহাকেও আদর করলো। সোহা চোখ বড় বড় করলো শ্রবণের এমন কাণ্ডে। আওয়াজবিহীন ঠোঁট নাড়িয়ে বলল, আম্মু আছে তো। শ্রবণ ডোন্ট কেয়ার ভাব নিয়ে সোহার ওষ্ঠ জোড়ায় আলতো চুমু খেলো, দোলনার দিকে এগোলো।
দোলনায় উঠে স্লিপ মাস্ক পরে শুয়ে পড়ল বুকের ওপর বালিশ চেপে। কবে যে আবার আগের মতো বউটাকে জড়িয়ে ধরে ঘুমাতে পারবে। সোহা বিছানা থেকে শ্রবণের দিকে তাকিয়ে রইল। তাকিয়ে থাকতে থাকতে সোহা নিজেও চোখ বন্ধ করে নিল। হসপিটাল থেকে ফেরার পর এক রাত শ্রবণের সঙ্গে ঘুমিয়েছিল। শ্রবণের ঘুমের ভীষণ ডিস্টার্ব হয়। তার সঙ্গে ঘুমালে সে যতবার ঘুম থেকে উঠত ছেলের কাঁথা কাপড় চেঞ্জ করার জন্য, শ্রবণও ততবার জেগে উঠত। কয়েকবার তো নিজেই চেঞ্জ করে দিয়েছিল, দিনের বেলা এখনও দেয়। সোহা শ্রবণের ঘুম আর মানসিক সুস্থতার কথা ভেবে তাকে অন্য রুমে ঘুমাতে বলেছিল, কিন্তু শ্রবণ রাজি হয়নি। দোলনাটাকে বিছানা বানিয়ে সেখানে ঘুমায়। সোহার অসুবিধা আর আরামের কথা ভেবে অনিমা চৌধুরীকে সোহার সঙ্গে ঘুমাতে বলেছে শ্রবণ। রাতে শানের হাগুমতো অনিমা চৌধুরী পরিষ্কার করেন। সোহাকে আর কষ্ট করে শোয়া থেকে উঠতে হয় না এখন। শানের বয়স এখন 2.5 মাস। সোহা পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে, চলাফেরা করতে কোনো কষ্ট হয় না। স্বামী সন্তান নিয়ে তার দিন কাটছে দারুণ আনন্দে। চৌধুরী বাড়ির সবাই বাড়িতে ফিরে গেছে আরও আগেই। প্রায় সবাই মাঝে মধ্যে আসে 3 জনকে দেখার জন্য, বিশেষ করে শান, সেই এখন সকলের মধ্যমণি। তাকে দেখার জন্য ঘন ঘন আসে। সিয়াম আর স্পর্শ তো শ্রবণের বাড়িতে এলে আর বাড়ি থেকে যেতেই চায় না। 2 ভাই বড় ভাইকে অনেক অনুরোধ করেছে যেন তাদের সঙ্গে গিয়ে এক বাড়িতেই থাকে, কিন্তু জেদি শ্রবণ কোনোভাবেই রাজি নয়। সে একবার যদি মুখ ফুটে 2 ভাইকে বলে পার্মানেন্ট তার বাড়িতে থেকে যেতে, তাহলে 2 ভাই থেকে যাবে। শ্রবণ যেহেতু মুখ ফুটে বলে না, তাই 2 ভাইও থাকতে পারে না, বাড়িতেও যায় না, তাদেরও থাকতে বলে না। শ্রবণ ছেলেকে নিয়ে শুয়ে আছে বিছানায়। সোহা গেছে গোসল করতে। গোসল বোধহয় প্রায় শেষ, অনেকক্ষণ ধরেই তো হয়ে গেছে। শ্রবণ ছেলেকে পাশে শুয়ে রেখেছে। ছেলেটার শরীর ঘেঁষে শুয়ে মুখের দিকে তাকিয়ে বাবার বলা প্রত্যেকটা কথা মনোযোগ সহকারে শুনছে। ছেলেকে এত মনোযোগ দিয়ে তার কথা শুনতে দেখে শ্রবণ হাসল। হেসে ছেলেকে উঁচু করে ধরে চুমু খেলো বেশ কয়েকটা। পেটে মুখ ঘষতেই খ্যাক খ্যাক করে হেসে উঠল বাচ্চাটা। ছেলের হাসি মুখ দেখে শ্রবণ আরও বেশি হাসল। 2 হাতে ছেলেকে উঁচু করে ধরে বলল, আমার কলিজা, আমার আব্বু, আমার জান, আমার। বাকি কথা বলতে পারল না শ্রবণ। তার আগেই তার ছেলে অঘটন ঘটিয়ে ফেলেছে। পেটে চাপ পড়ায় বাবার মুখের ওপর বমি করে দিয়েছে। ফলস্বরূপ বমি শ্রবণের মুখে ঢুকে গেছে। ছেলেকে পাশে শুয়ে দিয়ে লাফিয়ে শোয়া থেকে উঠে বসে ফ্লোর ভাসিয়ে বমি করে দিল শ্রবণ। এরা মা ছেলে মিলে কি পেয়েছে তার সঙ্গে? একজন গায়ে বমি করে আর একজন মুখে বমি করে। ছি! শান চিৎকার করে কান্না শুরু করেছে। শ্রবণ নিজেকে সামলাবে নাকি ছেলেকে সামলাবে বুঝতে পারছে না। সোহা ওয়াশরুম থেকে বেরিয়ে শ্রবণকে বমি করতে দেখে তার কাছে ছুটে এলো আতঙ্কিত হয়ে। কপালে হাত রেখে ভার্ত কণ্ঠে বলল, কি হয়েছে? এভাবে বমি করছো কেন? শ্রবণ কোনো রকমের বিছানার দিকে ইশারা করে দৌড়ে ওয়াশরুমে প্রবেশ করলো। ওয়াশরুমে এসে আরও বমি করলো। পেট খালি হতেই কুলি করে মুখ ধুয়ে নিল ভালোভাবে। সোহা ছেলেকে কোলে নিয়ে ঘটনা আন্দাজ করতে পারলো কিছুটা। ছেলের ঠোঁটের কোণে বমি লেগে আছে। বেবি ওয়াইপাস দিয়ে ছেলের মুখ পরিষ্কার করে ছেলেকে শান্ত করার জন্য ব্রেস্ট ফিডিং করতে দিল। চল শক্ত করে তাকিয়ে রইল দরজার দিকে। শ্রবণ ওয়াশরুম থেকে বের হতে মেজাজ নিয়ে বলল, কি বলে গেছি আর কি করেছ? শিক্ষা হবে না তোমার? বারবার পড়ে গেলাম। ওকে উঁচু করবে না এখন? মাত্র খেয়েছি, তারপরও উঁচু করেছ কেন? ভালো হয়েছে না এখন? কয়েকবার মুখের উপর বমি করেছে, এরপর কবে যেন খাইয়েই দিবে। শ্রবণ তাওয়াল নিয়ে হাত মুছতে মুছতে কাঁচুমাচু ভঙ্গিতে বলল, খেয়াল ছিল না, কথা বলতে বলতে উঁচু করে ফেলেছি। ওকে কেন বমি করতে হবে? তোদের দুজনের যন্ত্রণায় আমি বমি করতে করতে মরে যাব। যখন পেটে ছিল তখন তুই বমি করিয়েছিস, এখন দুনিয়ায় এসে সে নিজেই বমি করে। আল্লাহ মাবুদ, কি যন্ত্রণা, ভাল লাগে না। শেষের কথাগুলো উপরের দিকে তাকে বলল। সোহাকে কিছু বলার সুযোগ না দিয়ে রুম থেকে বেরিয়ে গেল ফ্লোর পরিষ্কার করার জন্য মেয়েটকে ডাকতে। এখন সোহার সামনে থাকলে তার ঝাড়ি খেতে হবে কতগুলো। বউয়ের ঝাড়ি খাওয়ার চেয়ে একটু কষ্ট করে নিচে গিয়ে মেয়েটকে ডেকে আনাই ভালো। মেয়েট এসে রুম পরিষ্কার করে দিয়ে যাওয়ার পর শ্রবণ রুমে এলো। শান ঘুমিয়ে গেছে, সোহা রুমে নেই। ওয়াশরুমের দিকে তাকিয়ে দেখলো ভেতরে লাইট জ্বলছে। হুসখুস করে ওয়াশরুমের দরজায় এসে দাঁড়ালো। সোহা বের হওয়ার জন্য ঘুরতেই শ্রবণকে দেখতে পেল। কপালে কয়েক ভাঁজ ফেলে বলল, কি হয়েছে? কিছু লাগবে? খিদে পেয়েছে, ওয়াশরুমে বসে খাবে নাকি? শ্রবণ চল শক্ত করলো সোহার কথা শুনে। সে ওয়াশরুমে বসে খাবার খাবে? তার এমন রিয়াকশন দেখে সোহা মনে মনে হাসলো।
ওয়াশরুম থেকে বের হতে হতে বলল, ছেলেকে খাওয়াতে হয়, আবার ছেলের বাপকেও খাইয়ে দিতে হয়, নিচে যাও, এগুলো শুকিয়ে দিয়ে আসছি। শ্রবণ দাঁড়িয়ে রইল আগের মতোই। সোহা ব্যালকনি থেকে ফিরে এসে দেখলো সিয়াম দাঁড়িয়ে আছে শ্রবণের সঙ্গে। ভাইয়াকে দেখে হাসি মুখে কাছে এগিয়ে আসতে আসতে বলল, কেমন আছো ভাইয়া? ভালো, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। একাই এসেছ? না, আম্মু এসেছে। ভাইয়া ভার্সিটিতে গেছে, দাদা ভাইও যেন কোথায় গেছে। কোথায় আম্মু? আসছে। সোহা শ্রবণের মুখের দিকে তাকালো। শ্রবণের চেহারা গম্ভীর হয়ে রয়েছে। হয়তো অনিমা চৌধুরী এসেছে শুনেই চেহারার এই হাল করেছে। সোহা প্রেগনেন্ট হওয়ার পর অনিমা চৌধুরী যত যাই বলুক না কেন, শান হওয়ার পর তাকে ভীষণভাবে ভালোবেসে ফেলেছেন। নাতিকে না দেখলে, কোলে না নিলে তার ভালো লাগে না, কেমন অস্থির হয়ে ওঠেন, ছটফট লাগে। শ্রবণের প্রতিও মায়া জন্মেছে এখন। অনিমা চৌধুরী রুমের ভেতরে সামনে এসে দাঁড়াতেই সোহা এগিয়ে এসে মাকে জড়িয়ে ধরল। ভালো মন্দের খোঁজখবর নেওয়ার পর রুমের ভেতর প্রবেশ করলেন অনিমা চৌধুরী। শ্রবণের দিকে তাকিয়ে বললেন, কেমন আছে শ্রবণ? শ্রবণ গাম্ভীর্যভাব বজায় রেখে বলল, আলহামদুলিল্লাহ। আর কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে রইল শ্রবণ। অনিমা চৌধুরী নাতির পাশে দাঁড়িয়ে বললেন, নানা ভাই কখন ঘুমিয়েছে? অকাজ করে কিছুক্ষণ আগে ঘুমিয়েছে। কি কাজ করেছে আমার মামা? সোহা ভাইয়ের দিকে তাকিয়ে বলল, আজকেও তিনি বাবার মুখের উপর বমি করে দিয়েছিল। সিয়াম তড়িৎ গতিতে বড় ভাইয়ের মুখের দিকে তাকালো। তার চোখ মুখ দেখে ফিক করে হেসে উঠল। মুহূর্তেই সোহা আর অনিমা চৌধুরী ঠোঁট চেপে হাসলেন। শ্রবণ বমি যে কতটা ঘৃণা করে সেটা বাড়ির সবাই জানে। জুমার নামাজ আদায় করে ছেলেকে নিয়ে বাড়ি ফিরল শ্রবণ। শানের বয়স এখন 2 বছর। ভীষণ চঞ্চল আর দুষ্ট প্রকৃতির ছেলে। মেজাজ হয়েছে বাবার মতো ভীষণ রাগ। একবার রেগে গেলে সহজে শান্ত করা যায় না। সে যা করতে চাইবে সেটা করতে দিতে হবে, নয়তো চিৎকার করে কাঁদতে কাঁদতে শ্বাস নিতেই পারে না। রাগ উঠলে চেহারা লাল হয়ে ওঠে আর চুলগুলো সজারুর কাটার মতো খাড়া খাড়া হয়ে যায়। রুমে প্রবেশ করতেই দেখল সোহা বিছানায় বসে আছে নামাজ আদায় করে। শান মাকে দেখে ভুবন ভুলানো হাসি দিয়ে ডাকল, আম্মা আম্মা। সোহা ঘাড় ঘুরিয়ে তাকালো দুজনের দিকে। দেখলো শানের হাতে একটা জিলাপি। জিলাপির রস দিয়ে পাঞ্জাবি আর নিজের হাত মুখের 12টা বাজিয়ে ফেলেছে। শ্রবণের ডান হাতের দিকে তাকে দেখলো তার হাতে 2টো জিলাপি রয়েছে। বিস্ময়ে সোহার চোখ জোড়া রসগোল্লার মতো হয়ে গেল। বিছানা ছেড়ে দুজনের কাছে এগিয়ে আসতে আসতে বলল, জিলাপি কোথায় পেলে? বাড়িতে তো জিলাপি নেই। শ্রবণ ছেলের মুখের দিকে তাকালো একবার, তারপর বউয়ের মুখের দিকে তাকিয়ে বলল, মসজিদ থেকে দিয়েছে। সোহার চোয়াল ঝুলে পড়ল। শ্রবণের কথা শুনে বিস্মিত হয়ে বলল, মসজিদ থেকে জিলাপি নিয়ে এসেছ? এনেছি কি সাধে নামাজ শেষে মসজিদ থেকে বের হব। তখন একজন শানের দিকে জিলাপি এগিয়ে দিল। এই ছেলের সঙ্গে সঙ্গে হাত বাড়ালো সেটা নেওয়ার জন্য। আমি নিতে দিব না বলে দরজার দিকে এগোতেই গলা ছেড়ে চিৎকার শুরু। জিলাপি না নিয়ে আসবে না। ওর কান্না দেখে বাধ্য হয়ে নিতে দিলাম। লোকটা আরও 2টো সাধলো, কিন্তু আমি রাজি হলাম না। আবার চলে আসার জন্য পা বাড়াতেই গলা ছেড়ে কান্না শুরু। আমাকেও নিতে হবে। বাইরে বেরিয়ে এসে এই ছেলের জন্য আবার ভেতরে ফিরে গিয়ে জিলাপি আনতে হয়েছে আমার। এই 2টো জিলাপি হাতে নিয়ে বাড়িতে আসতে কী যে লজ্জা লাগছিল তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। শ্রবণের কথা শুনে ফিক করে হেসে উঠল সোহা। মায়ের মুখে হাসি দেখে ছোট শানু নিচে হাসলো। মায়ের মুখের দিকে জিলাপি এগিয়ে দিয়ে বলল, তুমি খাওয়াবো। শ্রবণ ছেলেকে কোল থেকে নামিয়ে দিল। হাতের জিলাপি 2টো সোহার দিকে এগিয়ে দিয়ে বলল, নে খা। সোহা একটা হাতে নিয়ে বলল, ওটা তুমি খাও। শ্রবণ একটা জিলাপি হাতে তাকিয়ে রইল মা ছেলের দিকে। দুজনেই জিলাপি খাচ্ছে। শান অক্ষত হাতে জিলাপি ধরে খাচ্ছে। 2 দিন পর রাস্তায় বেরিয়ে ফকির দেখে না, আবার বাবাকে ফকিরের মতো ভিক্ষা করতে বলে। যা বিশ্বর ছেলে, বিশ্বাস নেই একে নিয়ে। আসসালামু আলাইকুম। গল্পটা কেমন লাগতেছে কমেন্টে জানান। আর এই গল্পে শ্রবণের ব্যবহার আপনাদের কাছে কেমন লেগেছে তাও কমেন্টে জানাবেন। অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।